প্রথমে গুগলে যাই, গুগলে গিয়ে আমরা প্রথমে গুগলে সার্চ করি রাস্টার টু ভেক্টর। রাস্টার টু ভেক্টর এখন দেখেন, আমরা যেহেতু ডিজিটাল এজেন্সিতে কাজ করব, এটা কিন্তু একটা ডিজিটাল এজেন্সি, ঠিক না, গ্লোবাল ওয়াইজ। সো সো যে বিষয়টা হচ্ছে যে আমরা রাস্টার টু ভেক্টর এই জিনিসটা বোঝার জন্য যদি আমরা গুগলে সার্চ করি, তাহলে দেখেন যে গুগল কি বলে। আমি চাইলেই আমার মতো করে আপনাদেরকে বোঝাতে পারি, বাট আমি চাই যে সেটা মিল থাকুক গুগলের সাথে, অর্থাৎ যেখান থেকে আপনারা জিনিসটা পাবেন। আমরা কিন্তু সাধারণত যে কোনো সমস্যায় আমরা প্রথমে গুগলে সার্চ করি, ঠিক আছে, যে কোনো সমস্যা। সো হোয়াট ইজ রাস্টার টু ভেক্টর? হোয়াট ইজ রাস্টার টু ভেক্টর? ইন্টার দিলাম। কোরার নাম শুনছি কেউ? কোরা, এটা হলো ওই যে প্রশ্ন বিভিন্ন ধরনের করে মতের বিনিময়, আনসার করা। ইয়েস, মতের বিনিময় করা। আপনি দেখেন গুগলের কাছে প্রশ্ন করাতে গুগল কিন্তু নিয়ে গেছে কোরার কাছে, গুগল কিন্তু নিয়ে যায় উইকিপিডিয়ার কাছে। এভাবে এটা হচ্ছে কি সার্চ ইঞ্জিনের সিস্টেম ওয়াইজ এটা কাজ করে। সো গুগলে অসংখ্যবার রাস্টার টু ভেক্টর নিয়ে প্রশ্ন করা হয়েছে, তো তারা বিভিন্ন অ্যান্সার বের করছে যে রাস্টার পিক্সেল উইথ কালার ভ্যালুস। You must have noticed when you scale up or zoom in to image, they tear up. That's basically because the image is made of pixel and is resolution dependent. আমরা একটা কথা শিখলাম, সেটা হচ্ছে যে রাস্টার মূলত পিক্সেল দিয়ে কাজ করে। এখন পিক্সেল কি সেটা বিস্তারিত বর্ণনা আমি আপনাদেরকে দিব, ওর কাছ থেকে আমরা জানলাম যে পিক্সেল নিয়ে কাজ করে। অলরেডি আমি জানি, বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিভাবে গুগলে রিসার্চ করে সব কিছু করতে হয়, কারণ আপনাদেরকে প্রত্যেকটা কাজই গুগলে রিসার্চ করে করতে হবে। কোনো সময় কোনো কাজ কারোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন না। আপনাদের এই আইডিয়াগুলো বাড়ানোর জন্যই কিন্তু আসলে মূলত আমি গুগলে সার্চ করেছি। যেমন ধরেন, আপনি একটা সিম্পল সমস্যায় পড়েছেন, একটা এক্সাম্পল দিয়ে বলি। একজন সিনিয়র গ্রাফিক ডিজাইনার হঠাৎ করে গ্রুপে একটা পোস্ট দিয়েছে যে হাউ টু ইউজ ফাইবার, মানে সরি সে মানে মানে ফেসবুকে পোস্ট করেছে বড় ভাইদের কাছে যে হাউ টু ইউজ ফাইবার। সে গ্রাফিক ডিজাইনার বাট ফ্রিল্যান্সিং জানে না, ফ্রিল্যান্সিং জানে না ফাইবারে কিভাবে। জি জি হ্যাঁ। এখন কয়েকজনে অ্যান্সার দিছে, ভাই আপনার পরিচয়টা আগে বলেন। একজনে কমেন্টস করছে, সে আবার কমেন্টস অ্যান্সার দিছে যে আমি গ্রাফিক্স ডিজাইনার। সে আবার অ্যান্সার দিছে যে কতদিন যাবত হলো গ্রাফিক্স করেন, বলতেছে যে আসি অনেকদিন যাবত। সে ওই ছেলেরা আবার বলছে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। তো সে আবার বলতেছে কেন, তখন আর কোনো অ্যান্সার নাই। এটার এই কেন অ্যান্সারটা সেটা আমি জানি। সেটা হচ্ছে যে সে গ্রাফিক্স ডিজাইনার কিন্তু তার আইডিয়া নেই, ক্রিয়েটিভিটি নেই, সো সে ফ্রিল্যান্সিং করতে পারবে না। এখন পারবে না বলতে মানে এভাবে বলেছি যে পারবে না, কিন্তু সে পারবে, বাট তার আইডিয়া জেনারেট করতে হবে, জানতে হবে, রিসার্চ করতে হবে। সো বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে যে কোনো সমস্যা আগে আমি যদি ওই ফেসবুক গ্রুপে না পোস্ট করে আমি যদি গুগলে সার্চ দিতাম, সে যদি ট্যালেন্টেড হতো, ক্রিয়েটিভ পার্সন হতো, যদি গুগলে সার্চ করতো, তাহলে সেটা অ্যান্সার পেয়ে যেত। আমরা গুগলে, এখন আপনাদের প্রশ্ন থাকে সবই যদি গুগল পাই, তাহলে আমরা কি করবো? এই গুগল থেকেই আমরা সঠিক অ্যান্সারটা জেনে আমরা সেটার এক্সপ্লেনেশনটা আমি আপনাদেরকে বোঝাবো। তাতে করে কী হবে, যাতে ওয়ার্ল্ড ওয়াইড যে কথাটা সেটার সাথে যাতে মিল থাকে। নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে দিলাম, তাহলে দেখা যাবে যে আমি বলতেছি একটা, আর একজন বলতেছে আরেকটা, এরকম যাতে না হয়। যেখানেই যান ব্যাখ্যা জানি একটা হয়। এবং এইটা ব্যাখ্যাটা হচ্ছে মেইন ইস্যু না, মেইন ইস্যু হচ্ছে ক্লায়েন্ট। এখন ক্লায়েন্টের কাছে যখন আপনি কাজ করবেন, আপনি শিখছেন রাস্টার টু ভেক্টর একটা, কিন্তু ক্লায়েন্ট বুঝতেছে আর একটা, তাহলে কিন্তু হবে না। কারণ ক্লায়েন্ট প্রথমেই রিসার্চ করবে গুগলে যে রাস্টার টু ভেক্টর কি, তারপরে যদি তার রাস্টার টু ভেক্টর দরকার পড়ে, তাহলে সে রাস্টার টু ভেক্টরে কাজ করাবে। এখন ক্লায়েন্টের রাস্টার টু ভেক্টর বলে আমার বুঝতে হবে যে পিক্সেলের কথা বলতেছে। হ্যাঁ, এবার পিক্সেল নিয়ে সে কিছু চাচ্ছে। হ্যাঁ, এবার আমি বাকিটা আরো বিবরণ বুঝাই দিচ্ছি ইমেজ যখন আমরা দেখব। এবার দেখেন ভেক্টর কি বলছে। ভেক্টর অন দ্য আদার হ্যান্ড আর mathematical curves that are resolution independent. You can manipulate them at any size.
সো এখানে বলছে যে ভেক্টর এমন একটা ম্যাথমেটিক্যাল কার্ভস যেটা রেজলিউশনটা হচ্ছে গিয়ে স্বাধীন, এবং আপনি চাইলেই সেটাকে ম্যানিপুলেট করতে পারবেন যে কোনো সাইজে, অর্থাৎ যে কোনো সাইজে আপনি তাকে পরিবর্তন করতে পারবেন, তাতে করে তার কোয়ালিটিতে অর্থাৎ তার রেজলিউশনে সামান্যটুকু সমস্যা হবে না এবং সে ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছেন? There may be times when you need to import image and graphics into a graphics program for design, logos, artwork, print, etc. Converting which to vector graph gives better control. Some softwares have conversion algorithms, but the best results are often when done manually, which can be tedious process. আচ্ছা, এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা এখন আমি আপনাদেরকে গুগলের ইমেজের সাথে সম্পর্ক নিয়ে কথা বলি। সো এইটা বোঝাচ্ছে সে বোঝাচ্ছে যে পিক্সেল নিয়ে যখন কোনো কাজ করবে, পিক্সেলের সাথে যখন কাজ করবে, সেটা একটা পর্যায়ে যখন জুম করবে, তখন প্রথমে কিন্তু কুয়ারা জুমের কথাটা বলেছিল যে জুম করবে তখন এটা পিক্সেলটা দেখা যাবে এবং প্রিন্টের জন্য সেটা সমস্যা করবে, ভেঙে যাবে এবং প্রিন্টটা যখন করবে তখন ওই প্রিন্টার মধ্যে ফাটা ফাটা কিছু দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। আর ভেক্টর যেটা, সে হচ্ছে স্বাধীন, ঠিক আছে? সে আপনাকে তাকে ম্যানিপুলেট করতে পারবেন যে কোনো সাইজে, কিন্তু সে ফাটবে না, এবং সে এটাই বুঝাইছে। সো আমরা এখন যেটা হচ্ছে যে এই রাস্টার টু ভেক্টরটা কাজ কিভাবে করে, যদি আমরা ফটোশপে এটার কাজটা করি, যদি আমরা এটা ফটোশপে এটার কাজ করি, তাহলে ফটোশপে যদি করি তাহলে আমরা ম্যাক্সিমাম টাইমে এইগুলো ফেটে যায়। আর যদি ইলাস্ট্রেটরে করি তাহলে এটা ভেক্টর ওয়াইজ হয়। হ্যাঁ, ফটোশপে যদি আমরা এই ধরনের ডিজাইন করি তাহলে সেটা যখন সেভ দিব তখন এটা ফেটে যাবে, কারণ ফটোশপই মূলত পিক্সেল দিয়ে কাজ করে। আমরা যে সাধারণত জানি, যখন আমরা ছবি তুলি, ছবি তোলার পরে দেখবেন যে ছবিটা একটা পর্যায়ে একটু জুম করবেন, দেখবেন যে ফাটা শুরু হয়েছে। সেটা আমি বাস্তব প্রমাণ হিসেবে আমি ফটোশপ ওপেন করি, তাহলে আমরা বুঝতে পারব। এবার দেখেন ক্লায়েন্টের ভাষায় ক্লায়েন্ট কিভাবে রাস্টার টু ভেক্টরে কাজ করায় নেয় আমাদের কাছ থেকে। হ্যাঁ, পিক্সেলগুলো ফেটে যায়। আর ইঞ্চিতে যদি আপনি যখন ডিজাইনটা করবেন ইঞ্চিতে, তখন ওইটা একটা পর্যায়ে গিয়ে তো ওটা পিক্সেলই আসবে, কারণ ওটা যখন জুম করতে করতে অনেক দূর পর্যন্ত চলে যাবে, তখন ওটা পিক্সেলের পরিমাণ অংশেই চলে আসবে। সো দেখেন, এই যে এটা হচ্ছে ফটোশপ। সো ফটোশপে আমি মনে করেন একটা পেজ নিলাম, আমি ফটোশপ আপনাদেরকে বোঝাচ্ছি না, জাস্ট সেম সিস্টেমে একটা পেজ নিলাম। পেজ নিয়ে আমরা পেজ নিলাম, পেজ নিয়ে লিখলাম যে এই যে এটা হচ্ছে T2 টাইপ। সো এখানে লিখলাম, মনে করেন যে PR এবার আমি এটা যে কোনো একটা কথা লিখলাম, কথাটা লিখলাম। এবার এটাকে জুম করি, দেখেন এতক্ষণ ভালো ছিল, যখন এটাকে জুম করতেছি, কাছাকাছি যেতেছি, তখন এই পিক্সেলটা আসা শুরু করছে। দেখতে পাচ্ছেন? দ্যাট মিনস ফটোশপই মূলত পিক্সেল নিয়ে কাজ করে। সো আপনি যখন কোনো ইমেজ, কোনো ছবিতে আপনি যখন ফটোশপে নেবেন, নেওয়ার পরে একটা সময় এসে দেখবেন যে ছবিটা ফেটে গেছে। সো ফটোশপে যদি কোনো কাজ করা হয়, দ্যাট মিনস সেটা রাস্টারই কাজ করা হচ্ছে, ঠিক আছে? সেটা কখনোই ভেক্টরে পরিণত করতে পারবে না। ক্লোজ দিই। এবার ইলাস্ট্রেটরে যাই, নিউ একটা পেজ নিলাম, সেম কথাটাই লিখি, মনে করেন হ্যাঁ রেকর্ড হচ্ছে। লেখার জন্য কি করতে হবে স্যার? লেখার জন্য টাইপ টুল ইউজ করতে হবে। টাইপ টুল? হ্যাঁ, টাইপ টুল টি। হ্যাঁ, আচ্ছা বলতেছি, যদি বড় করতে চাই তাহলে এখানে অপশন আছে 7:2 দিয়ে।
তো এবার দেখেন যে আমি যখন এটাকে জুম করব, এটা একটা পর্যায়ে চলে যাচ্ছি, কিন্তু সেটা আর কিন্তু ফাটতেছে না। একুরেট আছে না, একেবারে একুরেট আছে। দ্যাট মিনস ইলাস্ট্রেটরে যদি কোনো কাজ করি সেটা ফাটবে না, এবং সেটাকে বলে ফটোশপের ভাষায় বলে পিক্সেল, আর ইলাস্ট্রেটরের ভাষায় বলে ডট। ডট ফটোশপের ভাষায় বলে রাস্টার, ইলাস্ট্রেটরের ভাষায় বলে ভেক্টর। আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর? পিক্সেল নিয়ে কাজ করতে গেলে ফটোশপে হাঁটার জন্য আমার আপনাকে ফাটা থেকে যদি এড়াতে চান তাহলে আপনাকে ওই ইলাস্ট্রেটর ডিজাইন করতে হবে। ইলাস্ট্রেটরে যাইতে হবে। হ্যাঁ, ইলাস্ট্রেটরে কাজ করে জি জি, ইলাস্ট্রেটর ভেক্টর নিয়ে কাজ বুঝছেন। এবার আসি আমরা এই আমাদের ডিজাইনে। সো আমি প্রথমে এই লোগোর ইমেজটাকে ফটোশপে ইলাস্ট্রেটরে নামালাম। নামানোর পরে প্রথমে ইমেজটাকে সিলেক্ট করব। সিলেকশন টুল অথবা ডিরেক্ট সিলেকশন টুল যে কোনো একটা টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইটা যেহেতু অ্যাজ এ ইমেজ, সো এখানে একটা অপশন এসেছে ইমেজ ট্রেস, ইলাস্ট্রেটর। সো এখানে ইলাস্ট্রেটর আমি কাজ করার জাস্ট ইমেজটাকে নামানোর পরে অপশন এসেছে ইমেজ ট্রেস। সো ইমেজ ট্রেসের উপরে ক্লিক করে ফেলতে হবে। শর্টকাট সিস্টেম, শর্টকাট পদ্ধতিতে কিভাবে একটা লোগোকে কনভার্ট করে ফেলা যায়। সো এরপরে এক্সপান্ড, এক্সপান্ড করার পরে এটা প্যাথ আকারে হয়ে গেছে, চারদিক থেকে এটা প্যাথ আকারে হয়ে গেছে। সো রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দিয়ে এবার বাইরের অংশটা ডিলেট হয়ে গেছে। সো এবার আপনার অবশিষ্ট যত অংশ আছে সব ডিলেট। আচ্ছা, এবার দেখেন একটা একটা করে আমাদের ডিলিট করার দরকার নাই। ম্যাজিক টুলটা নেন, ম্যাজিক টুলের কাজ দেখাইছিলাম। ম্যাজিক টুলটা হচ্ছে এই যে পর্যায়ক্রমে এখন আমাদের টুলসের সাথে পরিচিত হয়ে যাবো আমরা। সো এটা হচ্ছে ম্যাজিক টুল। কোনো টুলসই দেখাইনি আপনাদেরকে আপনাদের এই ক্লাসে। সো আমি একটা ইমেজ নামালাম, ইমেজটা নামিয়ে এটাকে জাস্ট সিলেক্ট করে এখানে ইমেজ ট্রেস একটা অপশন আসছে। সিলেক্ট করার পর আসে, অফ করে দেন এখানে। স্যার সিলেক্ট করার পর আসে। হ্যাঁ, সিলেক্ট করলে এখানে ইমেজ ট্রেস একটা অপশন আসে। এইজন্য আসে না, ঠিক আছে? সো ইমেজ ট্রেস, হ্যাঁ ইমেজ ট্রেসে ক্লিক করতে হবে। আপনারা শুধু এখন দেখেন, প্র্যাকটিস করার দরকার নেই, প্র্যাকটিস পরে করেন। ভিডিও হচ্ছে, হ্যাঁ ভিডিও পাবেন। এই জন্য আমি বলতেছি যে আপনারা এখন ক্লাসে মনোযোগী হন, এটা বাসায় গিয়ে প্র্যাকটিস করেন। স্ক্রিনশট তো সিস্টেম দেখাই দিছি, ভুল হলে পারতেছেন না এখানে স্ক্রিনশট মারেন। মাইরা এখানে বলছে স্যার ইমেজ ট্রেস তো আসে না, তাহলে আমি বুঝবো যে আপনার সমস্যাটা কোন জায়গায়। ঠিক আছে, তো আপনার পুরোটা দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি তো সিলেকশন টুলই ইউজ করেননি, টুলই তো সিলেক্ট করেননি, ইমেজ ট্রেস তো আসবেই। সো ক্লিক করলাম, ক্লিক করার পরে ইমেজ ট্রেস অপশনটা আসবে, ক্লিক। এরপরে ক্লিক করার পরে ইমেজ ট্রেস চলে গেছে, এখন এক্সপান্ড আসছে। আমি কিন্তু বাইরে আর কোথাও ক্লিক করি নাই স্যার, আমার তখন এই ক্লাস শুরু হয়ে গেছে। জি চেয়ার না, ও হ্যাঁ একটা চেয়ার লাগবে স্যার আমার। সো তারপরে এখানে অপশনটা আসবে এক্সপ্যান্ড। সো এক্সপ্যান্ডে ক্লিক করার পর এটা পুরোটা পাথ আকারে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে রাইট বাটনে সিলেক্ট হয়ে যাওয়ার পর মানে সেটা একটা গ্রুপে পরিণত হয়ে গেছে, এটাকে আনগ্রুপ করে ফেলতে হবে। আনগ্রুপ করে আপনি এবার যত হোয়াইট আছে সব হোয়াইটের উপরে ক্লিক করেন, ক্লিক করে ডিলিট। সব হোয়াইট ডিলিট হয়ে গেছে। ম্যাজিক টুলের কাজ হচ্ছে যে কোনো একটা কালারকে সে সিলেক্ট করতে পারে। এখানে অজস্র হোয়াইট কালার থাকুক বা যে কোনো কালার থাকুক, যদি এক কালারকে সিলেক্ট করতে চান একটা একটা করে সিলেক্ট করা তো সম্ভব না এত ফাইলের মধ্যে। জাস্ট ম্যাজিক টুলের কাজ হচ্ছে সকল এক কালারকে সে সিলেক্ট করতে সাহায্য করে। আবার এই যে কালোটার মধ্যে যদি ক্লিক করেন সকল কালো সে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সো এইখানে দেখেন আমি যদি এই প্রথমে সাদাতে ক্লিক না করে আমি যদি ক্লিকটা করতাম সে কালোতে ম্যাজিক টুল দিয়ে, তাহলে দেখেন যে সকল কালো এবার ডিলিট হয়ে যাবে। সকল কালো ডিলিট হয়ে গেছে। ভিতরে কিন্তু কিছু নাই, ফাঁকা। এই যে দেখেন, সরালে বুঝতে পারবেন ভিতরে কিন্তু কিছু নাই, মানে ডিফল্ট কালার এই যে এটা। সো এখন আমার আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমার সরাতে হবে সাদাকে। সো আমি এটা ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট জিনিসটা আপনাদের বুঝতে হবে, অলরেডি এটা সিলেক্টে আছে, সিলেক্টটা সেরে আবার নতুন করে সিলেক্ট করতে হবে।
সো সিলেক্টটা কীভাবে ছাড়বেন, আপনি অন্য টুলস নিয়ে আপনি বাইরেটা ক্লিক করেন, অন্য টুলস সেটা আপনি সিলেকশন টুল দিয়েই করা উচিত। সিলেকশন টুলটা নিয়ে আপনি বাইরেটা ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে। আবার ম্যাজিক টুলটা নিয়ে এবার সকল সাদায় সিলেক্ট করেন, ডিলেট। বুঝতে পেরেছেন? সো এরপরে এখানে আসি। এবার দেখেন এখানে বাইরে অনেকগুলো কাজ আছে না, বাইরে বাইরে এখন এই যে একটু কালো আছে, একটু কালো আছে, একটু এখন যদি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করি এটা তো এই কালোরই অংশ, সো কালো সিলেক্ট হবে। কিন্তু এখন আমার তো কালো করলে হবে না, আমার জাস্ট এই বাইরের কালোগুলো করতে হবে। তাহলে কিভাবে করব? তাহলে আপনি সিলেকশন টুল দিয়ে জাস্ট একটা সিলেক্ট করবেন, একটা হয়ে যাচ্ছে, আনডু দেন, আনগ্রুপ করেন আগে। সিলেকশন টুল দিয়ে এবার আপনি জাস্ট একটা সিলেক্ট করেন, একটা হচ্ছে। শিফট ধরে যদি আপনি আরেকটা করেন তাহলে আরেকটা হবে, শিফট ধরে। দেন যদি শিফট ধরে আরেকটা করেন তাহলে আরেকটা হবে। কিন্তু এইভাবে করতে করতে শিফটে দিয়ে ধরে ধরে একটা একটা করলেও আসলে অনেক ঝামেলা। এখানেও কিছু শর্টকাট সিস্টেম আছে। তো এখানে যেটা করতে হবে যে আপনাকে লেসো টুলটা নিতে হবে। এখন এখানে বিষয় হচ্ছে যে শিফট ধরে যদি শুধু আপনার জন্য কমফর্টেবল হয় করতে পারেন, সমস্যা নেই। বাট আরও একটা অপশন আছে, সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে লেসো টুলের কাজ। লেসো টুল কি করে যে বাইরে থেকে সকল সিলেকশনগুলোকে আপনি এইভাবে মনে করেন যে একটু একটু করে ধরে আপনি মনে করেন যে যেটা সুবিধা হয় আপনাদের জন্য। ভিতরে হয়ে গেছে। আচ্ছা, যেটা হচ্ছে বাইরে থেকে আসতে হবে, বাইরে থেকে সিলেকশনটা বাইরে থেকে আসতে হবে। প্রথমে আগে এতটুকু ধরি, হ্যাঁ, এই দুইটা সিলেক্ট হয়ে গেছে, ডিলিট। এবার ভিতর থেকে আসি। এটা কোন ক্ষেত্রে? যখন অনেক হিজিবিজি ফাইল, হিজিবিজি জায়গা থাকে সেই ক্ষেত্রে। বাট এখানে আমরা চাইলে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা মনে করেন যে, বা সিলেকশন টুল দিয়ে আমরা একটা শিফট ধরে একটা একটা করে করতে পারি, এটা আরো বেশি কমফোর্টেবল। বাট লেসো টুলের কাজ হচ্ছে ওটা। এবার এই হ্যাঁ হ্যাঁ, আর এইখানে এতটুকু আছে, এতটুকু আপনি লেসো টুল দিয়ে করে দিতে পারেন, পুরো এরিয়া ধরে হয়ে গেল। সো আপনি কিন্তু প্রত্যেকবার বারবার কিন্তু সিলেকশন ডিসিলেকশন এ ধরতেছি, খেয়াল করবেন। আমি কিন্তু বারবার সিলেকশন ছাড়তেছি, আবার এটা দিয়ে ধরতেছি। সো এরপরে দেখেন অলরেডি কিন্তু সে আপনার পরিবর্তন হয়ে গেছে। এরপরে এটা আসলে কালার মুডটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা কালার মুডটা গ্রে স্কেল হয়ে গেছে। এটাকে আরজিবি বা সিএমওয়াই কে করে দিতে হবে। সো সিলেক্ট করে কালারে যান, কালারে গিয়ে এখন দেখেন এখানে একটা কালার অপশন আছে। যদি কালার অপশনটা না থাকে তাহলে উইন্ডোজে গিয়ে কালারটা খুঁজে নিয়ে আসতে হবে। উইন্ডোজে যান, কালার, সেই কালার অপশনটা আসছে। এই কালার অপশনে গিয়ে অপশনে যান, এটা গ্রে স্কেল হয়ে গেছে, এটা আরজিবি করে দিতে হবে। এখন বিভিন্ন কালার আসছে। সো এবার আপনি সিঙ্গেল সিলেক্ট করেন, সিলেক্ট করে আইড্রপার টুলটা নেন। আইড্রপার টুল হচ্ছে কি কালার সিলেক্ট করার জন্য সাহায্য করে। সিঙ্গেলটা বাইরে ক্লিক করে জাস্ট একটা ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে সিলেকশন টুল দিয়ে। হ্যাঁ, আবার যদি সিলেকশন টুল দিয়ে একসাথে সবগুলো ক্লিক করি তাহলে সবগুলো হবে। আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট হবে, কিন্তু এগুলো কি অ্যাঙ্কার পয়েন্ট সহ সিলেক্ট হচ্ছে, কাজও করা যাবে, লাড়াচাড়া করা যাবে। এটা ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। কিন্তু সিলেকশন টুল দিয়ে আমার কাজ হচ্ছে পুরোটা সিলেক্ট করা। দেন আপনি আইড্রপার টুলটা নেন, এটাকে কালারটা চেঞ্জ করে দেন। এবারে সিলেকশন টুলটা আবার দিয়ে আমি ডিসিলেক্ট করলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, দেন আমি অন্যটা কালার নিলাম, এই কালারটা। সো এরপরে দেখেন এবার পেপসি কথাটা। সো আমি আরেকটু মডিফাই করি। সো পেপসিকে আমি আইড্রপার টুলটা নিয়ে এটার সাথে মিল করে দিলাম, এবং এফসিকে আমি সিলেক্ট করে গ্রিন করে দিলাম। সো মোটামুটি বলা যায় কিন্তু একটা মডিফাই হয়ে গেল। সো আমি জানি যে মনে করেন যে এটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের সাথে কোনো মিল নাই, বাট মডিফাই তো হয়েছে। ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট বলছে সেটার সাথে মিল নাই, কিন্তু কাজ তো শুরু করে দিয়েছি। এবার ক্লায়েন্টকে ধূপধাপ মনে করেন যে সিলেক্ট কর। এবার আরেকটু কাজ করবেন, সেটা হচ্ছে এইটা পুরোটা সিলেক্ট করে একটা গ্রুপ করে দেন, আর এই দুইটা সিলেক্ট করে একটা গ্রুপ করে দেন। দেন সবগুলো সিলেক্ট করে অ্যালাইন করে দেন। সবগুলো সিলেক্ট করার পর এই যে এখান থেকে অ্যালাইন অপশন আসবে। সো এই অ্যালাইন অপশন থেকে আপনি হরিজেন্টাল করে দেন, তাহলে দুইটা সমান্তরাল হয়ে যাবে। এটা একটা মিডলে, এই পেপসির মিডলে সে চলে আসছে। সো এবারে কিন্তু আপনার কাজ শেষ। আপনার মনে করেন যে
খুব সহজেই আমরা কিন্তু রিডিজাইন করিনি, আমরা এই ডিজাইনটাকে মডিফাই করেছি, ঠিক আছে। সো এবারে আর্টবোর্ড টুলসটা নেন, আর্টবোর্ড টুলটা নিয়ে আপনি এখান থেকে এতটুকু সিলেক্ট করে এটা একটা পেজের মধ্যে নিয়ে আসলাম। এবার আপনি ফাইলে যান, সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব, দেন এখানে দেন 300, মানে রেজুলেশনটাকে বাড়ানোর জন্য 300 এর পরে রেজুলেশনটা বাড়বে না। 300 এর পরে এই যে আপনি লাস্টে থেকে যে কোনো একটা জিরোকে সিলেক্ট করে একটু হুইলটা ঘুরে একটু 300 1 2 3 4 করে দেয়, তাহলে ও টের পাবে যে ওর রেজুলেশনটা বেড়েছে। মানে এর আগে 300 করে দিলে সে টের পায় না। এরপরে আপনি সেভ, সেভ এন্ড আপনি আপনার লোকেশনটা চিনিয়ে দেন। ওই আমার লোকেশন আমি খুঁজে পাই কোনো সাথে। আমি রাখছি কই ওই ইমেজগুলো, সেভ। সো জেপিজিতে এটা সেভ হয়ে গেল। এবার আমরা প্রিভিউতে দেখে আসি যে আমরা কি কাজ করছি। রাস্টার টু ভেক্টর। সো আমরা কিন্তু পেপসির লোগোটা আমরা ডিজাইন করে ফেলেছি। এখন আপনি এটা সহ ক্লায়েন্টকে আপ দিয়ে দেন। মনে করেন যে কিছু কিছু জায়গায় আপনি ফাইল সেন্ড করতে পারবেন না ক্লায়েন্টের কাছে। কিছু ফাইল মানে কি, এটা ইমেজ বা ফাইল, হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপনি ফাইল সেন্ড করতে পারবেন না, লিঙ্ক সেন্ড করতে হবে। কারণ সেখানে কোনো ফাইলের অপশন নাই, সেখানে লিঙ্কের টেক্সটের অপশন আছে। তার মানে লিঙ্ক একটা অ্যাজ এ টেক্সট, অ্যান্ড লিঙ্ক মানে হচ্ছে একটা ওখানে ঢুকলে একটা ফাইল পাবে। সো এটা লিঙ্কে আকারে কীভাবে সেভ করবেন, ক্লায়েন্টকে দিবেন। আপনার তো ড্রপ বক্স অলরেডি আছে না? সো আপনার ড্রপ বক্সের এখানে ড্রপ বক্সটা আপনার যদি ইনস্টল করা থাকে, আপনি কপি করে মনে করেন যে এই ড্রপ বক্সের মধ্যে নিয়ে যাবেন। মনে করেন এটা ড্রপ বক্স, এটা ড্রপ বক্স, হ্যাঁ, ডকুমেন্টের ডি, এটা মনে করলাম ড্রপ বক্স। আপনার ড্রপ বক্সটা এরকমই থাকবে ইনস্টল করার পরে, এখানে কিন্তু চলে আসবে। সো আপনি ওখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে আপনি এই যে এখানে রিসেন্ট অপশনে দেখবেন যে ড্রপ বক্সের মধ্যে আপনার রিসেন্ট এই যে এই অপশনটা লেখা আছে। তো ওইটার উপরে রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক করে ক্লায়েন্টকে পাঠাবেন। টেক্সটে যান, ক্লায়েন্টকে লিঙ্কটা পাঠাবেন, কন্ট্রোল ভি দিয়ে। বুঝতে পেরেছেন? এইভাবে এটা আমি মানে আমি বুঝাইলাম, আমার মনে হয় যে আপনারা বুঝতে পারেন না, বাট আমি এটা করেই দেখাবো না, ঠিক আছে? আমরা আগে এটা শেষ করি, ঠিক আছে? সো এটা ইজিলি আমরা কি করলাম, একটা লোগোকে চাইলেই মডিফাই করে ফেলতে পারতেছি। দ্যাট মিনস এটা আপনার তার রাস্টার ইমেজ ছিল, এখন কিন্তু এটা ভেক্টরে পরিণত হয়ে গেছে। সো এবার আসি আমরা আরেকটা অপশনে, এটা হচ্ছে গিয়ে আমাদের মনে করেন যে আরেকটা ইমেজ। আচ্ছা, একটা কাজ করি, ফটোশপে যাই। ফটোশপে গিয়ে আমরা চাইলে এই ধরনের ইমেজকে আলাদা করে ফেলতে পারি, ক্রপ করে ফেলতে পারি। তো ফটোশপ আসলে এই ধরনের কাটাকাটির ক্ষেত্রে সাহায্য করে, হ্যাঁ। সো ফটোশপে আমি ইমেজটা প্রথমে নিলাম, নেওয়ার পরে আমি সিতে নেব ক্রপ টুল। সি হচ্ছে ক্রপ টুল, কোনো সাইজ দরকার নাই, আপনার রেশিওতে ক্লিক করেন, এখন কোনো সাইজ নেই। সো এবার ক্রপ টুলটা সিলেক্ট করেন, ক্রপ টুলটা সিলেক্ট করে ক্রপ টুলটা জাস্ট ধরে এবং টান দেন এতটুকু জায়গায়, ইন্টার দেন, কেটে গেছে। সেভ দেন, কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লিউ, ক্লোজ। সো দেখেন আমাদের কাজ করার জন্য কিন্তু ফটোশপ আমাদের দরকার পড়তেছে। ফটোশপ, ইলাস্ট্রেটর আমরা যৌথভাবে কিন্তু সকল কাজ করতে হবে, ঠিক আছে? নট অনলি একটা সফটওয়্যার দিয়ে কিন্তু সব করা যাবে না। সো এখন ফটোশপ থেকে আমি ইলাস্ট্রেটরে নামাই ফাইলটা। সো এইটা, আচ্ছা, এই ফাইলটা আমরা এআই সেভ দিই, এআই সেভ দিয়ে দিতে হবে। অর্থাৎ এআই সেভ কি,
মানে এটাকে মনে করেন যে আমি যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা পরবর্তীতে যাতে আমি আবার এখান থেকে এডিট করতে পারি সেটার জন্য একটা এআই ফাইল সিভ দেওয়া হয়। ফটোশপে বলে পিএইচডি, অর্থাৎ ফটোশপ ডকুমেন্ট। আর ইলাস্ট্রেটরে হচ্ছে এআই, ঠিক আছে? সো এআই এর যে মিনিংটা হচ্ছে সেটা আসলে ওই ফটোশপ ডকুমেন্টের মতো ওরকম মিনিং দেয় না, বাট এআই এর মিনিংটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, ঠিক আছে? সো এই পিএফসি ফাইল, সো এই সেম নামে আমি এটাকে সেভ দিয়ে দিলাম। কন্ট্রোল ডাব্লিউ দিলে ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, এই শর্টকাটগুলো আপনাদের মনে রাখতে হবে। ক্লোজ। আচ্ছা, এরপরে আমি দ্বিতীয় ফাইলটা ওপেন করি, দেখেন রাস্টার টু ভেক্টর কীভাবে কাজ করে। সো আমি দ্বিতীয় ফাইলটা ওপেন করলাম। দ্বিতীয় ফাইলটা ওপেন করার পরে আমি এটাকে একটু সাইডে রাখি। এটা মনে করেন যে একটা ভেক্টর ইমেজ ছিল, বাট এটা কোয়ালিটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা এখন রাস্টার ইমেজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? সো ক্লায়েন্ট আসলে সে বলতেছে যে এই এখন প্রথম যে কাজটা আসছে সেটা হচ্ছে গিয়ে তার লোগোকে সে মডিফাই করতে চাচ্ছে এবং তার এআই ফাইল সে হারিয়ে ফেলেছিল। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে সেম এরকমই, যে আসলে আমি আমার এআই ফাইলটা হারিয়ে ফেলেছি, এখন আমার যে কাজটা আছে সেই কাজটা আমি একটা এআই ফাইল চাই, পাশাপাশি আমার আসলে এটা ভেক্টর অলরেডি আছে, তুমি জাস্ট কালারগুলো চেঞ্জ করে দাও। ভেক্টর করা অলরেডি আমার কাছে আছে, কিন্তু আমি কালার চেঞ্জ করতে পারতেছি, তুমি কালারগুলো চেঞ্জ করে দাও। কিন্তু আমার কাছে যে এআই ফাইল আছে সেটা এই মুহূর্তে আমি তোমাকে দিতে পারছি না, কারণ আমি তোমাকে ইমেজটা আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দিয়েছি। ওটা কোথায় রাখছি আমি জানি না, বাট আমার কাছে আছে। তো দুইটা ক্লায়েন্টের দুই ধরনের কথা হলো। একটা ক্লায়েন্টের কাছে নাই, সে অনেক আগে ডিজাইন করছে, আর একটা ক্লায়েন্টের কাছে আছে বাট সে খুঁজে পাচ্ছে না, কিন্তু সে তার যে মেইন ফাইলটা সেটা তার ওয়েবসাইটে আছে, সেখান থেকে সে ডাউনলোড দিয়ে পাঠালো, বললো যে এটা দেখো কোয়ালিটি কিন্তু খুবই ভালো আছে, বাট আমি চাচ্ছি যে আমার এটাকে একটু আপডেট করতে এবং আমি একটু কালার কম্বিনেশনগুলো একটু চেঞ্জ করতে চাচ্ছি। সো ইজ দ্যাট পসিবল উইথ ইউ? সো আপনাকে সে জিজ্ঞেস করবে যে এটা আপনার পক্ষে সম্ভব কিনা। সো মনে করেন যে এরপরে জাস্ট এই ধরনের কাজগুলো কিভাবে করবেন, এই ধরনের কাজগুলো মনে করেন আপনি সেম সিস্টেমটা ইউজ করলেন। ইমেজ ট্রেস দেওয়ার পরে আপনি এক্সপান্ড যদি করেন তাহলে কিন্তু সেটা একেবারে মনে করেন যে ইজিলি কিন্তু কাজটা হয়ে যাচ্ছে, ঠিক না? একেবারে ইজিলি হয়ে যাচ্ছে। এবার দেখেন তার কি কি বিষয়গুলো হারিয়েছে। এটা তো কালো ইমেজ ছিল, ভিতরে কালো বর্ডার আছে। এবার আমি একটু চ্যাট দিয়ে দেখি, আমার ভিতরের রেশিওগুলো হারিয়ে গেছে না, শেপগুলো হারিয়ে গেছে না। তো সব ক্ষেত্রে কিন্তু আপনার এক্সপান্ড করা যাবে না, আপনার নিজের বুঝে নিতে হবে। সব ক্ষেত্রে ইমেজ ট্রেস করা যাবে না, এক্সপান্ড করা যাবে, একটু মিস্টেক হয়েছে কথায়। তো সব ক্ষেত্রে ইমেজ ট্রেস করা যাবে না, ঠিক আছে? কারণ ইমেজ ট্রেস করলে আপনার যদি কোনো ভিতরে কোনো রেশিও থাকে সেটা হারিয়ে যেতে পারে। সো আমরা প্রথম শর্টকাটটা দেখেছি যেটা দিয়ে ইমেজ ট্রেস করা যাবে, বাট আমরা ওই ফাইলের অনুপাতে দুইটা কালার ছিল, কোনো রেশিও মানে প্যাচ গোজ প্যাটার্ন টাইপের কিছু ছিল না। কিন্তু এইটার মধ্যে একটু প্যাচ গোজ প্যাটার্ন টাইপের ভ্যারাইটিস কালার আছে। সো এটাও যদি ইমেজ ট্রেস করি কাজ কিছুটা হয় কাছাকাছি, বাট সব 100% হচ্ছে না, আন্ডু দিলাম। এইটাই কি করতে হবে তাহলে? এটাও শর্টকাটে করতে হবে, সময় কম। এই ক্লায়েন্ট কাজ মানে সময় কম, প্রেশার, বাট প্রেশারটা একটা মজা আছে, তৃপ্তি পাওয়া যায়। হ্যাঁ জি। সো এরপরে আপনার এই যে তীর চিহ্নতে ক্লিক করবেন, এই যে ইমেজ ট্রেসের পাশে তীর চিহ্ন, এই তীরের উপরে ক্লিক করে লিখবেন, অর্থাৎ এখানে লেখাই আছে হাই ফিডেলিটি ফটো, এটার উপরে ক্লিক করবেন। হাই ফিডেলিটি ফটো দেওয়ার পরে দেখেন একটা ম্যাজিক হয়ে যাবে, আপনার পুরো ইমেজটা অটোমেটিকলি সে ভেক্টর হয়ে গেছে। কাটাবাড়ি দিন কিন্তু শেষ। আপনার এই ছিল পিক্সেল ছিল, এটা এখন ভেক্টর রাস্টার ছিল, এখন এটা ভেক্টর। বুঝতে পেরেছেন? এইভাবে আপনি অতি সহজে মানে আপনার প্রত্যেকটা সিস্টেম চেক করবেন যে কোনটার সাথে কোনটা যাচ্ছে, দেন আপনি যেটা ইউজ হলো যেটা যাবে সেটা। এবারে দেখেন আপনি যদি এটাকে কাজ করতে চান, এবারে যদি আপনি এটাকে কাজ করতে চান তাহলে এবারে এক্সপান্ড করেন তাকে। এবার দেখেন এক্সপান্ড করার পরে কিন্তু আপনার ওই আগের বারের মতো কিন্তু সব কিছু মানে রেশিওগুলো কিন্তু সে সিলেক্ট করতে পেরেছে। সো এরপরে আপনি মনে করেন যে ক্লায়েন্ট বললো, এবার আনগ্রুপ তো অবশ্যই করতে হবে, কারণ এটা এক্সপান্ড করার পরে গ্রুপে থাকে। ক্লায়েন্ট বললো যে ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে যে আসলে আমার ওয়েবসাইটের পেজ হচ্ছে হোয়াইট, কিন্তু আমার পাখিটার পেজ গায়ের রঙও হোয়াইট, বাট আমি চাচ্ছি ওকে এটা ন্যাচারাল
ওর স্কিন কালার দিয়ে দাও। তাহলে আপনি কি করবেন, শর্টকাট এখানে যদি অনেকগুলো কালার থাকতো তাহলে আপনি ম্যাজিক টুল দিয়ে সকল হোয়াইটগুলোকে ধরবেন। টুলসগুলা প্রেজেন্ট উপস্থিত বুদ্ধি যেটাকে বলে, প্রেজেন্ট আইডিয়া, হ্যাঁ, উপস্থিত বুদ্ধি। মানুষের উপস্থিত বুদ্ধিটা কতটা ইম্পর্টেন্ট আপনারা জানেন? উপস্থিত বুদ্ধি এই সম্পর্কে কারো আইডিয়া আছে? বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া। উপস্থিত বুদ্ধি যদি থাকে তাহলে আপনি আপনার জীবনকে এক অনায়াসে বাঁচিয়ে নিয়ে আসতে পারবেন। কিরকম, মনে করেন আপনি রাস্তায় চলতেছে, হঠাৎ করে আপনার ছিনতাইকারী ধরছে, আপনার কাছে কিছুই নাই, কোনো যন্ত্রপাতি নাই বাঁচার মতো, বাট উপস্থিত বুদ্ধি থাকলে বাঁচা সম্ভব। কিভাবে? মনে করেন যে আমার এই লাইফে আমার কাছে আমার সাথে সব এক্সপিরিয়েন্স আছে, সমস্যা নাই, আমি এক্সপিরিয়েন্সেস মানুষ। সো ছিনতাইকারীতে ধরার পরে আমার প্রথমে মানি ব্যাগটা নিয়ে গেছে। মানি ব্যাগটা নিয়ে যাওয়ার পরে সে আমার মানি ব্যাগের মধ্যে কয়েকটা কার্ড চেক করছে, টাকা পয়সা চেক করতে গিয়ে কার্ড দেখছে। সো কার্ড দেখে একজন মানে নেতার নাম্বার টাম্বার বা কার্ড পাইছে, আসলে ওরা আমি চিনি না, কার্ডটা কোথা থেকে জানি আমার ভিতরে চলে আসছে, আমি জানি না। সো জিজ্ঞেস করছি চিনি কে, আমরা সে আমি পরিচিত। সো ওনারা কিছু ডিসকাস করে বলছে ভাই আপনি চলে যান। বুঝতে পেরেছেন? সো এটা হয়েছে গিয়ে মনে করেন যে মানে এটা প্রেজেন্ট আইডিয়া, যে আসলে আমি যদি বলতাম যে ওনার তো আমি চিনি না, তাহলে মনে করেন যে চিনস না তো বেটা এটা রাখছিস কেন, থাপড়া তোমরা দিয়ে দিত না, ঠিক আছে? আর যদি মনে করেন যে আমি চিন্তা করলাম যে আমি ইনস্ট্যান্ট বুঝে ফেলাইছি যে এটা কে জিজ্ঞেস কেন করছে, কারণ কার্ড দেখে বলছি ওটা হচ্ছে আপনার নৌমন্ত্রী শাহজাহান খানের কার্ড ছিল, আমার কাছে কিভাবে আসছে আমি জানি, মানে আমি কোথা থেকে জানি মনে পাইছিলাম, রাখিয়া দিয়েছিলাম আর কি, ঠিক আছে? সো ওইটা দেখে মনে করেন যে এটা হচ্ছে প্রেজেন্ট আইডিয়া, এটা জাস্ট একটা এক্সাম্পল। সো আপনাদের এই প্রেজেন্ট আইডিয়াগুলোকে মনে রাখতে হবে যে কিভাবে আপনারা মনে করেন যে এখন এই যে কাজগুলো আপনার মধ্যে আইডিয়াটা আপনি জানেন যে এটা দিয়ে এটা করতে হয়। ম্যাজিক টুল দিয়ে সকল কালার সিলেক্ট করা যায়, কিন্তু মনে করেন যে আপনি তো ওই একটা একটা কষ্ট করে সব করতেছেন, কারণ আপনি ভুলে গেছেন। দ্যাট মিনস প্রেজেন্ট আইডিয়ার অনেক অভাব। তো ইনস্ট্যান্ট মনে করতে পারেন যে না এটা তো ম্যাজিক টুল দিয়ে সব শেষ হয়ে যায় একটা কাজ, দেন পুরো কালারটা মনে করেন যে আপনি কালারে গেলেন, এটা কিন্তু আপনার গ্রে স্কেল কালারে RGB বা CMYK কি করে নিতে হবে, ঠিক আছে? দেন আপনি এটাকে স্কিন কালার সিলেক্ট করে দেন। আচ্ছা দেখেন একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু সে সিলেক্ট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডও কিন্তু হোয়াইট। এই ক্ষেত্রে আবার পার্থক্য আছে যে এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি, তাহলে ব্যাকগ্রাউন্ড আগে ডিলিট করে দিই, এবার করা যাবে। সো সিলেক্ট করি, এবার স্ক্রিন টোন দিয়ে দিই। সো স্ক্রিন টোনগুলো সাধারণত এরকম হয় যে এই কালার। সো এখন তার মনে করি তার কাজই ছিল এতটুকু, বাকি সব ঠিক থাকবে। সো তার কাজই শুধু স্ক্রিনটা, মানে এই ধরনের কাজই আপনারা পাবেন ওয়ার্ল্ডে, কাজই এরকম খুঁটিনাটি কাজ, বা টাকা দেয় $5 $10। সো $10 তো তাদের জন্য মনে হয় 10 টাকা সমান, আমরা তো বাংলায় 1000 টাকা পাচ্ছি, বুঝতে পারেন না? সো এই কাজটা তো ওরাও পারে সাধারণত, না ওরা করে না। ওরা যদি পারতো তাহলে তো আমাদেরকে দিয়ে করাইতো না, ওরা পারবে না তো। তাহলে আপনি অবাক হয়ে যাবেন, ক্লায়েন্ট যখন আপনার কোনো ক্লায়েন্ট কাউকে হায়ার করে তখন সে সামান্যটুকু কাজ সেটা সে নিজে করে নিতে পারছে, সেটা সে করবে না। আমারই ক্লায়েন্ট, অজস্র ক্লায়েন্ট আছে, আরে আমি দেখতেছি যে এই জিনিসটা সে করে নিতে পারতেছে, আমি জাস্ট একটা PhD ফাইলের একটা লেয়ারের চোখ অফ করতে ভুলে গেছি। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি কোনো একটা ফাইলে কাজ করছি, কাজ করার পরে ওই PhD ফাইলের চোখটা অফ করি নাই, শুধু এই চোখটা অফ করার জন্য সে আমার সবগুলো ফাইল ব্যাক দিয়ে দিছে, বলছে তুমি সবগুলো চোখ অফ করে তারপর সেভ দিতে পারো। সে এটা করে নিবে না, আমাকে, আমি তার কর্মচারী, কেন সে করে নিবে ভাই? তারপরে মনে করেন যে ক্লায়েন্ট মনে করেন যে তারা শৌখিন মানুষ, যারা এইসব আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যারা কাজ করিয়ে নেয় তাদের মনে করেন যে এইসব কাজ করার সময় নেই, সে মনে করে 5 টাকায় গেলে ভালো। আপনার পকেটে যখন কোটি কোটি টাকা হবে তখন আপনি মনে করেন যে এই রাস্তা দিয়ে হাঁটবেন না, গাড়ি দিয়ে চলবেন সবসময়, তখন থিম চেঞ্জ হয়ে যাবে। সো যার যার পার্সোনালিটি অনুযায়ী থিম চেঞ্জ হয়ে যায়, বুঝতে পেরেছেন? সো যখন আপনার কাছে মনে করেন যে অফ করে দিই, সো সিচুয়েশন অনুযায়ী মানুষ এখন তাদের সিচুয়েশন এরকম। সো আরো যদি কিছু ধরেন ভিতরে কালারটা একটু চেঞ্জ করা, সেটা যদি করতে চাই আমরা এখন করতে পারবো।
এরপরে যদি এই সকল স্কাই কালারটা যদি চেঞ্জ করতে চাই, স্কাই ব্লুটা, তাহলে কীভাবে করবো? সকল ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করলাম। এবার যদি আপনার সকল এই মার্কগুলো চেঞ্জ করে দিতে হয়, অর্থাৎ সকল বর্ডারের কালারগুলো যদি চেঞ্জ করে দিতে চান, তাহলে বাইরের বর্ডারটা সিলেক্ট করে সকল বর্ডারের কালার সিলেক্ট হয়, কালোই যায় ভালো, কালোর সাথে আর কিছু এটার সাথে চাইবে না। আর ক্লায়েন্ট এই ধরনের উদ্ভট টাইপের চেঞ্জও চাইবে না, ক্লায়েন্ট চাইবে যে যেটা দেখতে আর একটু সুন্দর লাগতেছে, বাট সেম শেষ কাজ। সো আরও ইজিলি আপনি করে নিতে পারলেন। দেন কি করতে সেভ কীভাবে? আর্টবোর্ড টুলটা নিয়ে জাস্ট পুরোটা সিলেক্ট করেন, একটা আর্টবোর্ডের মধ্যে চলে আসলে এবার সেভ হবে, সেভ ফর পার্সেন্টেজ 300। এবার এআই ফাইলটা সেভ দিয়ে রাখবো, অবশ্যই এআই ফাইলটা জানি সেভ দিয়ে রাখি আমরা, কারণ আপনি পরবর্তীতে এটাকে মডিফাই আরও করা লাগতে পারে। আপনারা কোনো কাজ যদি করেন ডিলিট করে দিবেন না, ওই কাজটা ক্লায়েন্ট দেবেন 1 মাস পরে, ক্লায়েন্ট ওইটা, হ্যাঁ অনেকে আছে যে জায়গা বাঁচানোর জন্য সেভ ডিলিট করে দেয়, 1 মাস পরেও হতে পারে ওই ক্লায়েন্ট আপনাকে বলবে যে একটু কারেকশন করে দেন। তো স্যার আপনার অনেক কাজ আছে, কাজ তো থাকে যেগুলো করছেন আর কি, না কাজের এক্সপিরিয়েন্স অসংখ্য আছে, যে এক্সপিরিয়েন্স শেয়ার করে শেষ করতে পারবো না, মানে কোটি কোটি টাইপের এই কাজের সাথে রিলেটেড আমি। ফাইলগুলো যে আপনারা দিতে, হ্যাঁ আমার কাছে অনেক ফাইল আছে, আপনার ক্লিপিং পাতে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজে আমি বেশি করা হচ্ছে, প্রচুর ইমেজ আছে দেওয়া যাবে, আপনার প্র্যাকটিসের জন্য 100-200 দিয়ে দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। তারপরে আর এই ধরনের প্র্যাকটিসগুলো আপনাদের গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ এগুলো তো আমিও ডাউনলোড করে নিয়েছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আর্টবোর্ড এটা ব্যাকগ্রাউন্ড না, এটা আর্টবোর্ড, এই যে আর্টবোর্ডটা নিয়েছি, আর্টবোর্ড টুল। এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিতে চান সেটা আলাদা হিসাব, তাহলে আর্টবোর্ডের কালার চেঞ্জ করতে হলে আপনাকে রেক্টেঙ্গেল টুলটা নিতে হবে, নিয়ে পুরোটা আপনি সিলেক্ট করলেন, কারণ আপনি পুরোটা দিবেন হচ্ছে গিয়ে একটু অফ হোয়াইট ছিল তো, একটু অফ হোয়াইট কালার দিয়ে দিবেন, সো আপনি সেটা দিতে পারবেন। এখন এটা অফ হোয়াইট কালার হয়ে গেছে, এটাকে অ্যারেঞ্জ করে পিছনে পাঠিয়ে দেন। অ্যারেঞ্জ কীভাবে? রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ঠিক আছে, পিছন চলে গেল। দেন আপনি এবারও চাইলে আপনি জেপিজিতে আবার সেভ দেন, তাহলে জেপিজি সেভ করবে। এবার আমি আসি একটু কঠিনে। এই সাবজেক্ট দুইটা তো গেল ইজি। এবার মনে করেন যে আপনি ক্লায়েন্ট, আমি 2 ধরনের ফাইল দেখলাম, যে 2 ধরনের কাজই আমার হাই ইমেজ ট্রেস করেছি এসে গেছে, আরেকটা দেখলাম যে হাই ফিডালিটি করেছি সেটাও এসে গেছে, কিন্তু 2টা করার পরে যদি কোনোটা না আসে তখন আপনি কেমন রাস্টারটা ভেক্টর করবেন? ঠিক না, সবই যে এগুলো আসবে তার তো কোনো কথা নেই, তখন সেটা ম্যানুয়ালি করতে হবে। সো ম্যানুয়ালি কীভাবে সেটা আমি দেখাই। মনে করেন যে এখন ক্লায়েন্ট তো আর মনে করেন যে আপনারা বুঝবেন যেটা হচ্ছে ক্লায়েন্ট এগুলো সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই, ঠিক আছে? কী হলো এটা? আমি তো ফটোশপ এনেছি এটা। এই সেই ইমেজটা যেটা আপনি
বাম পাশে কই গেল? ওই যে একেবারে প্রথম সারির চারটার নিচে, প্রথম সারির চারটার নিচে। অফ। এবার এসেছি ইলাস্ট্রেটরে, আগের বার আসেনি কারণ ফাইলের ফরম্যাটটা নষ্ট ছিল। জিপিজি চেঞ্জ করছেন? হ্যাঁ, পরে জেপিজি চেঞ্জ করে পিএনজিতে করছি ফটোশপে। এই ধরনের সমস্যা হলে ফটোশপ থেকে চেঞ্জ করে নিয়ে ঠিক করে ফেলা যায়। ফটোশপ থেকে চেঞ্জ হয়েছে? হ্যাঁ, ফটোশপ থেকে চেঞ্জ করছি এটাকে। সো এরপরে দেখেন যে ক্লায়েন্টের হ্যান্ড ড্রয়িং কোনো একটা ইমেজ, ক্লায়েন্ট মনে করে যে ইলাস্ট্রেটর তো আর সে পারে না, সে হ্যান্ড ড্রয়িং ঠিকই পারে, এটা সবাই পারে। সো তার যে মাথায় যে জিনিসটা কাজ করতেছিল সে সেটা ঝটাপট আর্ট করে ফেলছে। আমি একটা ডাউনলোড করে হ্যান্ড ড্রয়িং নিয়ে এসেছি, অন্য কিছু হতে পারে। সো হ্যান্ড ড্রয়িংটা আনার পরে এখন আপনি এই হ্যান্ড ড্রয়িংটা, তার কথা হচ্ছে যে এটাকে আমাকে অ্যাজ এই ডিজিটাল ইমেজ হিসেবে তৈরি করে দাও। সো তার মানে কি ভেক্টরে করতে হবে। সো সে তো ছবি তুলে পাঠাইছে, এখন আপনি ইমেজটাকে ধরবেন, ধরার পরে প্রথমে ট্রাই করবেন। ধরেন আপনি প্রথমে হাই ফিডেলিটি দিয়ে ট্রাই করলেন, বা প্রথমে ইমেজ ট্রেস দিয়ে ট্রাই করলেন। সো প্রথমে হাই ফিডেলিটি দিয়ে ট্রাই করলেন, দেখলেন যে এর অবস্থা কি আসে কিনা। হাই ফিডেলিটি করার পরে আপনি দেখতে পেলেন যে এই অবস্থা, ভালো একটা আসে নাই, চলবে না। আগেরটার মতো যত কোয়ালিটি এসেছিল ওটার মতো আসে নাই, কারণ ওইটা তো অলরেডি একটা ভেক্টর ইমেজ, বাট তার ফাইলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে জাস্ট রাস্টার হয়ে গেছিল, এই যে ভেক্টর করতে হয়েছে। কিন্তু এটা তো একেবারে জেনুইন রাস্টার, অর্থাৎ আর্ট। এটা কিভাবে আনবো? এটা তো আনা তো মানে, এরপরে দেখি ইমেজ ট্রেসে যাই কি অবস্থা কি দেখি। ইমেজ ট্রেস করার পরে দেখলাম যে ইমেজ ট্রেসও আসে নাই, বাট বর্ডারগুলো শুধু আসছে, মানে কিছু কিছু। এখন তো আমাদের তো 100% করার দরকার নেই, কিছু কিছু আসছে না, এইটার উপরে একটু মডিফাই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এটার উপরে আর কি কালারগুলো। হ্যাঁ, এখন এটার উপরে হচ্ছে কি আমাদের কালারগুলো নিয়ে কাজ করতে হবে। তো এটা হচ্ছে ম্যানুয়ালি। সো আমি এটাকে আন্ডু দিলাম, এটা কপি করে কাজ করতে হবে ইলাস্ট্রেটরে, যেহেতু আমাদের এখন এটা দুটাভাবে কোনোটাভাবে আসতেছে না। হ্যাঁ, দেখে দেখে করতে হবে। সো সিলেক্ট করলাম। আচ্ছা, কপি করছি, সেটা হচ্ছে যে হ্যাঁ প্রশ্ন করেন, আপনারা অনেক সময় একটু প্রশ্ন করেন। হ্যাঁ, প্রশ্ন করে হচ্ছে এটা হচ্ছে আমি অল্টার ধরে টান দিছি এটা। এরপরে আমি এটা এবার ইমেজ ট্রেস করি, ইমেজ ট্রেস করার পরে এক্সপান্ড করে আনগ্রুপ। এটা তো আমরা অলরেডি মুখস্থ হয়ে যাবে। সো বাইরেরটা ক্লিক করে ডিলিট করে দেন। এখন শুধু আমাদের এই ভিতরের জায়গাটা আছে। সো ভিতরের জায়গাটায় আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে ওর মাথার এই অংশটুকু নীল আছে। সো আমরা এই মাথার এই এখন যদি আমি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করি তাহলে সবই সিলেক্ট হবে, কারণ তোমার তো সবই হোয়াইট। সো ম্যাজিক টুল দিয়ে করা যাবে না, করতে হবে শিফট ধরে দুইটা সিলেক্ট করলাম, একটু শুরু করি, আইডপা দিয়ে নীল করে দিলাম এই জায়গাটা। স্যার শিফট ধরে যখন দিছেন, হ্যাঁ, পরে যখন বাইরে ক্লিক করছেন তখন তো না আমি ডিসিলেকশন ছাড়ি নাই, সিলেকশন ছিল। মাউসের চাপ দিয়ে ধরে রাখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মাউসে ক্লিকই করি না, এই জন্য আমি তো জাস্ট আপনার মনে করেন যে এখান থেকে জুম আউট জুম ইন করতেছি মাউসে, মানে আমি বাইরে কোনো ক্লিক করতেছি না এক্সট্রা, আমি জুম ইন জুম আউটে ক্লিক করতেছি। আচ্ছা, আপনি যখন জুম টুলটা নেবেন তখন এই সিলেকশনটা ডিসিলেক্ট হবে না। আপনি যদি এই টুলটা নিয়ে বাইরে ক্লিক করেন তখন হবে। তাহলে আমার ওইটা করে সিলেকশনে যে আগে হ্যাঁ, আমার ওই জুমে যেতে হবে। রাইট। সো আপনার সিলেক্টটা যখন আমি করছি তখন আপনার যদি যেভাবে আপনি জুম করে স্বাচ্ছন্দ্য বোধ করেন কোনো সমস্যা নেই, দেন স্পেস ধরে এই শর্টকাটে চাপাইলাম।
আর শর্টকাটে কি দিয়ে করছেন? এই যে স্পেস ধরে আমি সাইডে চাপাচ্ছি, স্পেস দেবো। এগুলো অভ্যাসে পরিণত করে ফেলতে হবে। হ্যাঁ, তো এরপর আইড্রপার টুলটা নিয়ে এটা ডিল করে দেব। এরপরে নিচের জায়গাটা সিলেক্ট করি, নিচের এই সাদা জায়গাগুলো। হ্যাঁ, দেন এটাও নীল থাকবে। তো এখন ওর এই পেটের অংশটা, হাত পা মাথা এই সব জায়গায় নীল ছিল, নীল হয়ে গেছে। এবার ধরেন এই হোয়াইট জায়গাগুলো, এগুলো তো স্ক্রিন, পা হাত, এগুলো একটু স্ক্রিন কালার করে দিই নিজেদের মতো। এটা কিন্তু অলরেডি গ্রে স্কেল হয়ে থাকবে, বাট RGB বা CMYK করে রাখতে হবে। সো এই স্ক্রিনটা দিলাম। এরপরে ওর মুখটাও স্ক্রিনে দিতে হবে। কাছাকাছি কিছু একটা। হ্যাঁ, স্যাম্পল তো হোয়াইট দিয়ে রাখছি। না, স্যাম্পলে হোয়াইট থাকুক, আমরা একটু চেঞ্জ করতেছি। আমরা দেখতেছি যে আমরা ভ্যারাইটিস কালার করে, কথা বুঝছেন? এবার বাকি আছে এই যে ইয়েলোটা। তাই হতে পারে। ওর বাচ্চাদের কি বলে এটাকে, হ্যাঁ মাতলি নাকি, হ্যাঁ এরকম কিছু। বাচ্চারা ঝুনঝুন ঝুনঝুন করে হাঁটলে শব্দ হয় না, ওইটা। আর এটার নাম কি, কার্টুনের নাম কি, ডোরেমন। তো এই ডোরেমনে আরো অনেক কিছু করে, মাথায় হেলিকপ্টারও আছে, সমস্যা নাই। ডোরেমনের কার্টুন দেখলে বুঝতে পারবেন, আমি তো দেখি মাঝে মাঝে। কার্টুন না দেখো তো স্যার গ্রাফিক্স ডিজাইন হবে না, কার্টুন তো দেখতে রাইট। আর এরপরে কার্টুন দেখে চোখগুলো আছে, চোখগুলো হোয়াইটই থাক। আর এই যে এখানের ভিতরে কালারগুলো, আইড্রপার দিয়ে এটা ইয়েলো করে দিচ্ছি। এটা হোয়াইট থাক, সমস্যা নেই। সো মোটামুটি বলা যাচ্ছে যে হয়ে গেছে, কিন্তু হয়ে গেলেও এই ভিতরে কাটা কাটা ভাবগুলো রয়ে গেছে। এখন এইগুলোকে রিমুভ করতে হবে। সেগুলো রিমুভ করার জন্য আপনার পেন টুলটা নেবেন। এবার পেন টুলের সব কাজ, পেন টুলটা নেবেন। পেন টুলটা নিয়ে আইড্রপার দিয়ে প্রথমে এই কালারটা সিলেক্ট করলেন। এবার পেন টুলটা নিয়ে আপনি কালারটা অফ করে দেন। দেন এখান থেকে আপনি পাথ করা শুরু করেন, সেই অনুযায়ী পাথ করা শুরু করেন। সো পেন টুলটা রাফ ইউজ করে আপনার পাথটাকে কন্ট্রোলে নিয়ে আসেন। এটা এখন করুন করার করতেছেন। আমি পেন টুল দিয়ে পুরোটা পাথ করতেছি। অল্টার ধরে মাথাটাকে, অল্টার ধরে এই যে মাথাটা কোথায়, এই যে এটা মাথা, অল্টার ধরে এটাকে একটু ছোট করলাম। দেন পুরোটা সিলেক্ট করলাম, আইড্রপার, পুরোটা কালার ফিল হয়ে গেছে। পুরোটার ভিতরে একটা কালারটা চলে এসেছে। সেইখানে একটু নষ্ট হয়ে গেছে না, প্রত্যেকটা উপরে। এটা আবার ব্ল্যাক নিয়ে করতে হবে। সো প্রত্যেকটার স্টোভটা অফ করে দিবেন, মানে ফিলটা অফ করে দিবেন আর কি। স্টোভ তো অলরেডি অফ আছে। এটা হলে স্টোভ, এটা হচ্ছে ফিল। হ্যাঁ, এটা মনে রাখবেন সবাই।
ফিনিশিংটা কোথায় ছিল? ফিনিশিংটা এই যে এখানে ছিল। হ্যাঁ, সো ফিনিশিং এরিয়াটা মনে রাখতে হবে কোথায় আছে। সে পুরোটা আইড্রপার দিয়ে লাইট। সো এতটুকু হয়ে গেল। আর কি বুঝতে বাকি আছে কোনটা কি করতে হবে? এগুলো সব এখন ওই সেম ভাবে নীল করে দিব, যেখানে যেখানে যা দরকার আছে। সব তো আর করার দরকার নেই, শুধু এতটুকু করে দিলে না। আবার এখানে আসি। বেশি বড় করতে গেলে দেখা যাচ্ছে আবার হ্যাঁ, সময় লাগবে, দরকার নাই তো। প্রত্যেকবার সিলেকশনটাকে আমি ডিসিলেক্ট করে নিচ্ছি। সিলেকশনটা অফ না করার কারণে পিছনে কালারটা দৌড়াচ্ছে। কালারটা দৌড়ালে কি হয়, ঝামেলা হয়, দেখা যায় না। কালারটা অফ করে নিলেই ভালো হবে। সিলেকশন করে নিই আগে। হ্যাঁ, সিলেকশন এখানে শেষ ছিল, পেন টুলটা নিই এখান থেকে স্টার্ট করি। এখানে শেষ ছিল না, শেষটা আমি একটু আন্ডু দিই, নয়তো হবে না। শেষটা ছিল এইখানে। সো এবার আমি পেন টুলটা নিই, এই যে এখান থেকে, এই যে যখনই আমি এটার সাথে জোড়া দিচ্ছি, একটা ভাগ চিহ্নর মতো একটা অপশন, ভাগ চিহ্ন চলে এসেছিল। এটা দেখে আপনারা চিনতে পারবেন যে কোথা থেকে। মাথাটা মনে নাই, সমস্যা নাই, মনে না থাকলে কিছু হবে না, কারণ কালার ফিল হয়ে যাবে। আইড্রপার এখানে একটু বাকি আছে, এটাকে বলা আসলে ম্যানুয়ালি। হ্যাঁ, সব কিছু মনে করেন যে এখন খুঁটিনাটি কাজ আমাদের সব এখন ম্যানুয়ালি করতে হচ্ছে, এটা হচ্ছে মূলত। এরপরে পেন টুলটা নিয়ে এই সব জায়গাগুলোকে এই সেটটা হয়ে গেল। এখন বাকি আছে শুধু আপনার এই জায়গাটা, এই জায়গাটা সাদাটা আছে, আমি এটা কালো করে দিই জায়গা। কালার এটা আমি কালোই রাখলাম। হ্যাঁ, এই জায়গাটা লাল করে দিতে হবে, আর এই নোজটা লাল করে দিতে হবে। এখানে একটু দূর থেকে এই জিনিসটা দেখা যাবে যে এটা ভাঙা। সো এটাকে চাইলে আমি ম্যাজিক ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডাইরেক্ট সিলেক্ট করে, না তাহলে হবে না, এটা ফিলই করে দিতে হবে। ওদের ওইটা সুবিধার মতো আইড্রপার লাইন। এরপর এখান থেকে একটা বৃত্ত টুলটা নেন, ইলিপস টুল নেওয়ার পরে এতটুকু আপনি ইলিপস করেন, করে আইড্রপার দিয়ে
রেড দেন, রেড সিলেক্ট করে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুলটা ধরে এখন দরকার এই এতটুকু জায়গা। এখন এটার সাথে চাইলে ম্যাচিং করে দিতে পারি কালোর সাথে, কিন্তু কালোর সাথে ম্যাচিং করে দিলে তো হবে না, আমাদের এই জায়গাটাকে পুরোটা ডিফারেন্ট একটা কালার নিতে হবে। প্রত্যেকবারই এটাকে অফ করে দিতে হয়। হ্যাঁ, শুরু করছিলাম কোন জায়গা থেকে? জি জানি না কোন জায়গা থেকে শুরু করছে, আউলায় ফেলাইছি, সমস্যা নেই। আমার এতটুকু জায়গায় আমি খাবার করে দিচ্ছি। ও আরো দূরে শুরু করছিলাম। যদি পেন টুলটা নিয়ে আবার এই জায়গা থেকে এটা ফিল করে দিই। বাস, দেন এই জায়গাটা একটু বাইরে হয়ে গেছে না, লাল করে। ডিরেক্ট না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা চাপাই দিলেও হবে। এই যে এটা ধরে একটু ভিতর দিকে চাপাই দিলাম, বাস। আর এটা অল্টার ধরে এই মাথাটাকে সিলেক্ট করে দিতে। ব্যাস, আর একটু বাকি আছে এখানে। সো এখানে একটা পয়েন্ট বসাই দিই, অ্যাঙ্কার পয়েন্ট এখানে একটা দিই। সো এই অ্যাঙ্কার পয়েন্টটা ধরে সো মনে করেন যে মোটামুটি হয়ে গেল। ঠিক আছে, এখন মেইন কথা হচ্ছে কালার। এখন আপনি চাইলে যেখানে যে কোনো কালার ফিল করে দিতে পারবেন এইভাবে। এইটা হচ্ছে ম্যানুয়ালি কাজ করলাম। ম্যানুয়ালি কাজটা এই সাকসেসটা বেশি মনে হচ্ছে। হ্যাঁ, ম্যানুয়ালি কাজ, কাজ শেখা যায়। সেটা তো অবশ্যই ম্যানুয়ালি। হ্যাঁ, সেইটা এরপরে আপনি পরবর্তীতে মনে করেন যে আর টুলসের ইউজটা বেশি হয়। হ্যাঁ, আর্টবোর্ডটা, একটা আর্টবোর্ড নিলেন, নিয়ে আপনি এটাকে সেভ ফর ওয়েব 300। এটা অনেক দূরে জায়গা আছে। হ্যাঁ, কোয়ালিটি কালচে আমার খুঁজে পাওয়া যায় না।
পরে আবার কন্ট্রোল জেড দেওয়া লাগে। এরপরে আমি ক্লাস, হ্যাঁ রাইট। সো এই তো এইভাবে মনে করেন যে আপনি ইজিলি এবং ম্যানুয়ালি আপনি সবগুলো কাজ আপনি করতে পারছেন। সো বিষয়টা সবাই ক্লিয়ার না? বাসায় গিয়ে এখন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে আপনারা এটার মান বুঝতে পারবেন। সেইগুলো আমি প্র্যাকটিস লিখে দিলাম। জি। সেই প্র্যাকটিসের মধ্যে প্র্যাকটিস ইমেজগুলো পাবেন, আর বাইরের ইমেজগুলো হচ্ছে আমাদের কাজ করা ইমেজ, অর্থাৎ একটা এআই, একটা জেপিজি, একটা এআই, একটা জেপিজি, একটা এআই, একটা জেপিজি। সো একবার দেখেন আমাদের কাজগুলো, আউটপুটগুলো কেমন দেখা যাচ্ছে। So that's called raster to vector. এই তো আজকে রাস্টার টু ভেক্টরি, এর পরবর্তীতে আমরা নেক্সট প্রজেক্ট ওয়াইজ আমরা আগাবো।